Hello everyone, we are here to discuss the commonly asked questions and doubts about knee replacement. Well, we the team of Momentum Orthocare is committed to bring the very best in joint replacement and knee replacement to here in Eastern India. And we are committed to bring at the most affordable prices so that it is reachable to everybody who needs it. We, Momentum Orthocare, it's not a building, it's not a big hospital, but it's a team. That the word Momentum Orthocare stands for our team, for our expertise, for our knowledge, for our skills. It stands for the intangible things that matter to the surgery, that matter to the result. And by this, we start the commonly asked questions that has been sent to me before this. Well, what we discussed just now is that the results are dependent on precision of surgery. It's all dependent on the surgical technique. तो এখানে robotic knee replacement এ আরো একটু enhancement হয়। মানে enhancement টা কিভাবে হয় যে মাপজোক আপনি প্লেসমেন্ট ব্যালেন্সিং অ্যালাইনমেন্ট যেগুলো আপনি মেকানিক্যালি চোখে দেখে ইনস্ট্রুমেন্ট দিয়ে ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে যেগুলো আমরা ম্যাথমেটিক্স এর জিওমেট্রি বক্সে দেখতাম সেই রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপজোক করতে পারেন। আজকাল যেটা ইউজ হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড, মানে কম্পিউটার অ্যাসিস্টেড এন্ড সিমুলেশন আমরা পাওয়া যায়। মানে আমরা সব পয়েন্টস গুলো রোবোটিক আইকে দেখিয়ে দিই, ওরা নিজে থেকে কম্পিউটার অ্যাসিস্টেড ন্যাভিগেশন ইউজ করে মাপজোক করে নেয় এবং সিমুলেশন করতে দেয়। মানে অ্যাকচুয়াল সার্জারি করার আগে আমরা সিমুলেশন করে দেখে নিতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। অ্যাকচুয়াল সার্জারির আগে সিমুলেশন করে আমরা দেখে নিতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা এই ধরনের করলে কি রেজাল্ট পাবো। ওটাকে বলা হয় সিমুলেটেড সার্জারি। তো এইটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি বিগ অ্যাডভান্টেজ, কেননা আপনি আগে থেকে প্ল্যানিং করে নিতে পারছেন যে আমি এইভাবে প্লেসমেন্ট করবো, এই মিলিমিটার এইভাবে করবো এবং তার কি রেজাল্ট হচ্ছে সেটা আপনি আগে থেকে দেখে নিতে পারেন। আমি এইভাবে করলে কি রেজাল্ট হবে, এভাবে করলে কি রেজাল্ট হবে। মানে সিমুলেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই যে আমাদের অনেক কিছু স্পেস রিসার্চে বা অনেক কিছু অ্যাটমিক ল্যাবগুলোতে আমরা ডেটা কালেক্ট করি, এগুলো কিন্তু সিমুলেশন দিয়ে দেখা হয়। মানে আমরা অ্যাটমিক টেস্ট যদি অ্যাটম বমের এক্সপোজার টেস্ট করি তো অ্যাকচুয়াল অ্যাটম বম আমরা গিয়ে ফেলে দেখি না অনেক সময়, আমরা জাস্ট সিমুলেশন করে দেখি যে এটা কিভাবে হবে। তো দ্যাট সিমুলেশন ইজ আ ভেরি বিগ টুল which is possible in robotic or computer assisted knee replacement. এবার কম্পিউটার অ্যাসিস্টেড আর রোবোটিকের তফাৎটা কি হলো যে রোবোটিকটা কম্পিউটার অ্যাসিস্টেড থেকে এক স্টেপ উপরে। মানে বেসিক্যালি কিন্তু ওটাও রোবোটিক আর্ম যেটা আছে ওটাও কিন্তু কম্পিউটার অ্যাসিস্টেড ন্যাভিগেশনই ইউজ করে। তো ওটা জাস্ট এক স্টেজ উপরে। ন্যাভিগেশন আমরা 2012 থেকে 2010 থেকে ইউজ করছি, অনেকদিন ধরে আমরা ন্যাভিগেটেড সার্জারি ইউজ করছি। তো রোবোটিকটা আরো এক স্টেপ উপরে, যেখানে মাপ যোগ করে যেটা ডেটা সার্জন ফিড করছে সেগুলোতেও ইনস্ট্রুমেন্ট ওটাতে কাজ করছে। কিন্তু এটা রোবোটিক সার্জারিটা কোনো ওটা সিনেমার রোবট নয়, ওটা রজনীকান্তের রোবটের মতন নয় যে ওটা আসবে আর অপারেশন করে দেবে। এটা এটা ইনস্ট্রুমেন্ট। রোবোটিক আর্ম ইজ এ ইনস্ট্রুমেন্ট, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রুমেন্ট, যেটাতে আমরা সিমুলেশন করে মাপ যোগ করে সবকিছু স্টাডি করে ডেটাটা দিই এবং ওটা সার্জন চালায় এবং সার্জন অ্যাকর্ডিং টু সার্জনস প্রোগ্রামিং ওটা অপারেশনটা অপারেট করে ওটা রোবোটিক আর্ম। তো এটা রোবটটাও কিন্তু ভীষণভাবে সার্জনস কন্ট্রোল, এটা সার্জন ইন্ডিপেন্ডেন্ট কিছু ফ্যাক্টর নয়। তো এটাতেও আবার সার্জনসের স্কিলটাই ভীষণ ইম্পর্টেন্ট। রোবোটিক আর্ম সার্জারিতেও সার্জন স্কিলটাই ম্যাটার করে। রোবোটিক আর্ম ইজ জাস্ট অ্যান ইনস্ট্রুমেন্ট, ইট ইজ নট এ ইন্ডিভিজুয়াল। রোবোটিক আর্ম কোনো সার্জন নয়, ইট ইজ জাস্ট অ্যান ইনস্ট্রুমেন্ট। অ্যান্ড আমাদের বলতে এটা খুবই গর্ব হচ্ছে যে আমরা we at Momentum Orthocare we pioneer the use of robotic arm as well as computer assisted navigated surgery in the whole of Eastern India. তো একটা খুবই কমন কোয়েশ্চেন যেটা আমরা পাই যে নি রিপ্লেসমেন্টের পর কি মেঝেতে বসতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেননা আমাদের সোসাইটিতে আমরা বাবু হয়ে বসি, আমরা মেঝেতে বসি এবং আমরা অনেক সময় পুজো করি, যোগা করি, তাতে বাবু হয়ে বসতে হয়। অনেক সময় এমন কাজ আমাদের থাকে যেটাতে বাবু হয়ে বসেই করা যায়। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বাবু হয়ে বসতে পারবো কিনা। তো বাবু হয়ে বসার জন্য প্রথম যেটা দরকার হচ্ছে হাঁটুকে পুরো ভাঁজ হতে হবে। সেটা হবে হাই ফ্লেক্সন নিয়ে আজকাল আছে। আর কিন্তু একটা জিনিস যেটা আমাদের জানতে হবে আগে থেকে, যে আমাকে যদি একটা শব্দে যদি এই কোয়েশ্চেনের উত্তর দিতে হয় তো আমি বলবো হ্যাঁ আপনি পারবেন, হ্যাঁ আপনি পারবেন, আপনি বাবু হয়ে বসতে পারবেন। এবার এটা কিন্তু একটা শব্দে আনসার, কিন্তু একটা শব্দে সবকিছু বলা যায় না।
এবার ব্যাপার হচ্ছে যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে নি রিপ্লেসমেন্ট ইজ নট ডিজাইনড ফর সিটিং অন গ্রাউন্ড। মানে নি রিপ্লেসমেন্টটাকে কিন্তু আমরা আস্তে আস্তে মডিউলেট করে মডিফাই করে ওটাকে মেঝেতে বসার জন্য ডিজাইন করেছি, কিন্তু প্রথমে ওটা নি রিপ্লেসমেন্ট কিন্তু মেঝেতে বসার জন্য ডিজাইন ছিল না। তো এবার আমরা এখন হাই ফ্লেকশন ইউজ করি যাতে হাঁটু পুরো ভাঁজ হয়। আপনি 2-3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে হাঁটু ভাঁজ করে বাবু হয়ে বেডেতে বসতে পারবেন, এবং কয়েক মাস পর 4-5 মাস মধ্যে আপনি মেঝেতেও বসতে পারবেন। তো মেঝেতে বসলে প্রথম হচ্ছে যে মানে হাঁটুটা পুরো ভাঁজ হতে হবে, বাবু হয়ে বসতে গেলে হাঁটুটা ভাঁজ হতে হবে। এবার বেডের উপর হাঁটু ভাঁজ করে আপনি সবসময় বসতে পারেন, কোনো প্রবলেম নেই। মেঝেতে বসলে অসুবিধাটা কি হচ্ছে যে অসুবিধাটা উঠতে হয়, এবং মেঝেতে বসা ওঠা করতে ইমপ্লান্টের উপর একটু স্ট্রেসটা বেশি পড়ে। আপনি বেডের উপর বসতে সেরকম ইমপ্লান্টের উপর কোনো স্ট্রেস নেই, আপনি সবসময় বসতে পারেন। তো মেঝেতে বসতে উঠতে ইমপ্লান্টের উপর স্ট্রেস পড়ে, এবং আপনাকে উঠতে গেলে মাসেল স্ট্রেংথ চাই, সেই মাসেল স্ট্রেংথটা ডেভেলপ হতে অতটা 4-5 মাস সময় লাগে, 5-6 মাস সময় লাগে। হাঁটুটা পুরোপুরি ভাঁজ হতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আমরা এখন হাই ফ্লেকশন নিয়ে ইউজ করছি যাতে হাঁটুটা ম্যাক্সিমাম ভাঁজ হতে পারে। কিন্তু যেটা আপনার মানে একটা জিনিস যেটা আমরা প্রচুর দেখি যে অনেকেদের অপারেশন কিন্তু খুব লেট স্টেজে হয়, খুব লেট স্টেজে হয়, হাঁটু ভাঁজই হচ্ছে না অপারেশনের আগে, হাঁটু ফিউজ হয়ে গেছে, একটা বাক্সের মতন হাঁটু হয়ে গেছে, ভাঁজই হয় না। তো তাদের কিন্তু হাঁটু ভাঁজ হতে অপারেশনের পর অনেক সময় লাগবে। তারা কিন্তু যদি এক্সপেক্ট করেন যে কয়েকদিনের মধ্যেই পুরো অপারেশনের পর হাঁটু ভাঁজ হয়ে যাবে, তা না। তার জন্য ঠিক টাইমে অপারেশন করলে কিন্তু রেজাল্ট বেস্ট হয়। তো খুব মানে যখন হাঁটু যাদের অপারেশনের আগে একদমই ভাঁজ হতো না, স্টিফ হয়ে গেছে, তখন কি হয় যে পেশিগুলো স্টিফ হয়ে যায়। তো আমরা ভেতরের হাড়টা পাল্টে দিয়েও পেশিগুলো তো আমরা পাল্টাতে পারবো না, সুতরাং ওটাতে ভাঁজ হতে একটু সময়টা বেশি লাগে। সুতরাং যাদের অপারেশনের আগে একদমই হাঁটু ভাঁজ হতো না, স্টিফ ছিল, তাদের কিন্তু অপারেশনের পরেও ভাঁজ হতে অনেক সময় লাগবে, সেই জিনিসটাকে বুঝতে হবে। মানে ইমিডিয়েটলি যে হয়ে যাবে তা নয়। সুতরাং এগুলো ফ্যাক্টরস। এবার যারা সহজে নি রিপ্লেসমেন্টের পর মেঝেতে বসতে পারছেন তারা কিন্তু বসতে পারেন, আনটিল কেউ খুব ভারী খুব মোটা না হলে তারা বসতে পারেন, যারা সহজে বসতে পারছেন। হাইফ্লেক্স জিনি বলে একটা জিনিস আছে নিশ্চয়ই, কেননা ওটা আমাদের যে নিয়ের ইমপ্লান্টের দাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিক্স করা আছে, এনপিপিএ, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, তাতে হাইফ্লেক্সের নিয়ে দামটা একটু বেশি আছে, সুতরাং আছে নিশ্চয়ই হাইফ্লেক্স নিয়ে। এবার হাইফ্লেক্স ইজ এ ডিজাইন যেটাতে হাঁটুটা ভাঁজটা বেশি হয়, ওটা একটা ডিজাইন যেটাতে হাঁটুটা ভাঁজটা বেশি হয়। তো হাইফ্লেক্স আবার দু ধরনের হয়, ফিক্সড বিয়ারিং, মোবাইল বিয়ারিং, যেটা মোবাইল বিয়ারিংটাকে এলসিএস বলা হয়। তো আমরা প্রচুর মোবাইল বিয়ারিং নিয়ে করি, যেটাতে আরো বেশি ভাঁজ হয়, মেঝেতে বসতে পারেন, বাবু হয়ে বসতে পারেন, এইসব চেষ্টা। তো হাইফ্লেক্স ইজ দ্য ডিজাইন যেটাতে হাঁটুটা ভাঁজ বেশি হয়। তো সেটা তো আছে, সেটা তো বটেই, কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট আবার চলে আসছে দুটো ফ্যাক্টর। প্রথম হচ্ছে সার্জিক্যাল টেকনিক, মানে হাইফ্লেক্স হতে গেলে সার্জিক্যাল টেকনিকটা ঠিক হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে পেনলেসনেস, পেইন ম্যানেজমেন্টটা ভালো হতে হবে, এবং তৃতীয় হচ্ছে পেশেন্টের ব্যায়াম ঠিক মতন করতে হবে, এবং চতুর্থ যেটা হচ্ছে যে ঠিক টাইমে অপারেশন হতে হবে। মানে আপনার হাঁটু যদি একদম স্টিফ হয়ে শক্ত হয়ে ভাঁজি, এক ফোঁটাও ভাঁজ হচ্ছে না অপারেশনের পরে, তারাও কিন্তু অপারেশনের পরে ভাঁজ হতে অনেক সময় লাগবে। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। মানে হাই ফ্লেকশন ব্যাপারটা শুধু ইমপ্লান্ট ডিজাইন নয়, যে আমি একটু বেশি টাকা দিয়ে স্পেশাল ইমপ্লান্ট কিনে নিলাম তো আমাদের পুরো ভাঁজ হওয়া উচিত, তা নয় কিন্তু, কেননা সবকিছুই মাল্টিফ্যাক্টোরিয়াল। ইনফ্যাক্ট মানে আমাদের যে মানে লাইফে বেশিরভাগ জিনিসই মাল্টিফ্যাক্টোরিয়াল, মানে একটা জিনিসের উপর ডিপেন্ড করে না, অনেকগুলো ফ্যাক্টরস থাকে তাতে, যেটাতে রেজাল্ট ডিটারমিন করে। সুতরাং হাইফ্লেক্স হতে গেলে প্রথমে হচ্ছে ডিজাইন তো আছেই, হাইফ্লেক্স নিয়ে, দ্বিতীয় হচ্ছে সার্জিক্যাল টেকনিক হতে হবে, তৃতীয় হচ্ছে পেন কন্ট্রোল হতে হবে, চতুর্থ হচ্ছে পেশেন্টকে ব্যায়াম করতে হবে, পঞ্চম হচ্ছে যে ঠিক টাইমে অপারেশন করলে দ্রুত হাঁটু ভাঁজ হবে। যদি আপনি খুব লেট করেছেন অপারেশন, তো হাঁটু ভাঁজ হতে অনেক টাইম লাগবে। তো এই সব ব্যাপারগুলো মিলিয়ে হাই ফ্লেকশনটাকে ডিসাইড করে, এবং হাই ফ্লেকশনটা তেও বাবু হয়ে বসা কিছুটা ডিপেন্ড করে, বেশ কিছুটা ডিপেন্ড করে। তো ওটাও আবার এটার উপর অনেকগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। আমরা কি নি রিপ্লেসমেন্ট পর যোগা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারেন, বেডে বসে করতে পারেন, মেঝেতেও বসে করতে পারেন যদি আপনি বসতে পারছেন। আমরা কি সাইক্লিং করতে পারি, সুইমিং করতে পারি? নিশ্চয়ই সাইক্লিং সুইমিং এ কোনো রেস্ট্রিকশন নেই। There is absolutely no restriction for cycling, swimming after knee replacement, which you can do. এটা নিয়ে প্রচুর কনফিউশন থাকে। কেউ ভাবে যে আমাদের 60 বছর পরেই নি রিপ্লেসমেন্ট করা যাবে, আবার কেউ ভাবে যে মানে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
তো দেখুন এর আনসার হচ্ছে, দ্য আনসার টু দিস কোয়েশ্চেন ইজ দ্যাট নি রিপ্লেসমেন্ট হ্যাজ টু বি ডান whenever it is needed, মানে যখন দরকার তখন করতে হবে। মানে ধরুন এবার বেশিরভাগ যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস পাই, যেটা বেশিরভাগ হাঁটু যে আর্থ্রাইটিস আমরা পাই, সেগুলো হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, মানে ওগুলো বয়সের সঙ্গে ক্ষয় হয়ে গেছে। এবার কারো কারো তাড়াতাড়ি হয়, কারো পরে হয়, যা তাড়াতাড়ি হয়ে গেছে তাকে তাড়াতাড়ি নি রিপ্লেসমেন্ট করতে হবে। কেননা আপনাকে বুঝতে হবে যে আপনার যে লাইফের সব থেকে প্রোডাক্টিভ ইয়ার্স, যখন আপনি সব থেকে বেশি কাজ করতে পারেন, সব থেকে বেশি রোজগার করতে পারেন, সব থেকে বেশি এনজয় করতে পারেন, সেটা হচ্ছে 30 থেকে 60 বছর। তো আপনি ঘুরতে যেতে পারেন, তো এই পিরিয়ডটা আপনাকে পেনলেস এবং ফিট থাকতে হবে। তো আপনার যদি কারো যদি 35 বছর বয়সে বেশিরভাগ আমরা অস্টিওআর্থ্রাইটিস পাই না, বেশিরভাগ আমরা অন্যান্য ধরনের আর্থ্রাইটিস পাই, ধরুন জুভেনাইল রুমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস। এগুলো কি হচ্ছে যে অনেক কম বয়সে 25 বছর বয়স থেকে শুরু হয়ে যেতে পারে, 30 বছর বয়স থেকে শুরু হয়ে যেতে পারে। কিন্তু যদি হাঁটু শেষ হয়ে গেছে বা অন্যান্য জয়েন্ট যদি ক্ষয় নষ্ট হয়ে গেছে, তো রিপ্লেসমেন্ট করতে হবে। কেননা ওই যে পিরিয়ড 30 থেকে 60 বছর যে পিরিয়ড, ওটা হচ্ছে আমাদের মোস্ট প্রোডাক্টিভ ইয়ার্স অফ লাইফ। তখন আমাদের ফিট থাকতে হবে, তখন আমাদের মোবাইলে থাকতে হবে, কেননা তখনই আমরা ঘুরতে যেতে পারি, তখনই আমরা রোজগার করতে পারি, তখনই আমরা মোস্ট এফিসিয়েন্টলি লাইফটাকে ইউজ করতে পারি। এবার যাদের অনেক কম বয়সে হয়েছে তাদেরকে একটা ধরে রাখতে হবে যে 25-30 বছর পর আমাকে ওটা আবার দ্বিতীয়বার করতে হবে। তো দ্বিতীয়বার নি রিপ্লেসমেন্টটাও করা যায়, দ্যাট ইজ নোন এজ রিভিশন নি রিপ্লেসমেন্ট, অ্যান্ড ইট ইজ ইকুয়ালি সাকসেসফুল। কিন্তু তবুও 25-30 বছর বা 20-25 বছর পরও কিন্তু ছোট্ট সময় নয়, ইটস আ বিগ টাইম। এবং সেটা ইট ইজ ওয়ার্থ ডুইং নি রিপ্লেসমেন্ট এট ইয়াঙ্গার এজ অলসো ইফ নিডেড। তো তখন কি হচ্ছে যে প্রফেশনাল লাইফ 30 থেকে 60 বছর আছে, একটা পার্সোনাল লাইফ আছে, তো ওগুলো সব আমাদের ঠিক রাখতে হবে। এবং যাদের খুব কম বয়সে যদি নি রিপ্লেসমেন্ট হয়, তো পরবর্তীকালে আরেকবার করতে হবে, যেটাকে বলা হয় রিভিশন নি রিপ্লেসমেন্ট। তো ওগুলো ইকুয়ালি সাকসেসফুল এবং করা যাবে। তো এদের মানে এই মেডিকেল কোমরবিডিটিস থাকলে নি রিপ্লেসমেন্ট করা যাবে। এমন কোন পেশেন্ট আমি আজ পর্যন্ত পাইনি যার নি রিপ্লেসমেন্ট করে লাভ হবে এটা শিওর, কিন্তু নি রিপ্লেসমেন্ট করা যাচ্ছে না এমন কোনো পেশেন্ট আমি পাইনি। কেননা যতই মেডিকেল প্রবলেম হোক না কেন, আমাদের ওটা যত্ন নিয়ে ওটা করা যায় না তা না। হ্যাঁ, সামটাইমস রিস্ক একটু বেশি থাকবে, সেই রিস্কটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। উই হ্যাভ টু অ্যাসেস বেনিফিট ইজ টু রিস্ক রেশিও সামটাইমস। তো এগুলো সব কিছু বসে শুনে কনসিডার করে, এবং তারপরে তার জন্য আমরা সমস্ত টেস্টগুলো আগে করে নিই, এবং আমরা অপটিমাইজ করে সবকিছু যত্ন নিয়ে আমরা নি রিপ্লেসমেন্ট করি। সে কারো পেসমেকার হোক বা বাইপাস সার্জারি করা হোক, কোনো অসুবিধা নেই, কোনো কিছুতে কোনো অসুবিধা নেই, নি রিপ্লেসমেন্ট করা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই। এটা অনেকেরা জিজ্ঞেস করেন, অনেকেরা বলেন যে না আমি তো জেনারেল অ্যানেস্থেসিয়া নেবো, আবার কেউ বলে যে আমি কিছুতেই জেনারেল অ্যানেস্থেসিয়া নেবো না। তো এগুলো নিজের নিজের প্রেফারেন্স আছে, কিন্তু নি রিপ্লেসমেন্টে বেশিরভাগ যেটা আমরা ব্যবহার করি রিজিওনাল অ্যানেস্থেসিয়া, মানে একটা ছোট স্পাইনাল দেওয়া হয় কিন্তু নার্ভ ব্লক দেওয়া হয়। তাতে কি লাভ হয় যে আমাদের যে মানে সেফটি লেভেলটা আরো বেড়ে যায়, অ্যানেস্থেসিয়া ছোট বাচ্চা সেফটি লেভেল আরো বেড়ে যায়। এবং দ্বিতীয় যেটা সব থেকে বড় লাভ হচ্ছে রিজিওনাল অ্যানেস্থেসিয়া, যে অপারেশনটা শেষ, অপারেশন তো আধা ঘন্টা চলবে, তারপরে তো অপারেশন শেষ হওয়ার পরে ওটা কন্টিনিউয়াস পেইন রিলিফ দেয় আপনাকে। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ রিজিওনাল অ্যানেস্থেসিয়া। এবার মানে ধরুন যাদের মানে একটু অ্যাংজাইটি ফিল হচ্ছে, তো তাদের আমরা অ্যাংজাইটির জন্য ওষুধ দিই, ইনজেকশন দিই, ঘুম পাড়িয়ে দিই, এগুলো সবকিছু করি। আর যার যত যদি সেরকম কোনো অ্যাংজাইটি ফিল হচ্ছে না, তাদেরকে আমরা হালকা করে গান শোনাই অপারেশনের সময়। অফকোর্স অপারেশনের জায়গায় এবং পেশেন্টের জায়গায় চোখের মানে ফেসের আগে একটা বড় স্ক্রিন থাকে যেটা কিছু দেখা যায়, কিন্তু যদি আপনি ঘুমোতে চান ঘুমোতে পারেন, যদি আপনি জেগে থাকতে চান আপনি জেগে থেকে গান শুনতে চান, কথা বলতে পারেন, গল্প করতে পারেন অপারেশনের সময় অ্যানেস্থেসিস্টের সাথে বা অন্য কেউ যেখানে আপনার কাছে দাঁড়িয়ে আছে তার সাথে। তো আর যদি আপনি চান যে না আমি জেনারেল অ্যানেস্থেসিয়া নেবো, জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে। তো এই ব্যাপারটা পুরোপুরি আমরা আমাদের অ্যানেস্থেসিস্ট অপারেশনের আগে আপনাকে দেখতে আসবেন, যেটাকে বলা হয় প্রি অ্যানেস্থেসিয়া চেকআপ, এবং তারপরে এটা ডিসাইড করা হয়। তো এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা অনেক কিছু কমনলি আস্কড কোয়েশ্চেন্স গুলো নিয়ে আজকে আলোচনা করলাম, এবং আরো অনেক কিছু থাকবে আপনার কোয়েশ্চেন। তো আপনি কোয়েশ্চেন গুলো আমাকে ইমেল করতে পারেন santdr@gmail.com। আর খুবই সহজ হয় যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপটাই সব থেকে সহজ আজকাল দেখা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6289962271। আরেকবার বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6289962271, 6289962271। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন।
আপনার যদি আরো কোয়েরি থাকে আপনি মোস্ট ওয়েলকাম আমাদের কমেন্ট বক্সে কোয়েরিগুলো লিখুন, আমরা ওটাকে আনসার করবো, অ্যাজ ফার অ্যাজ পসিবল চেষ্টা করবো আনসার করার।